আমি স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সাবজেক্ট কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। এটা 2nd ক্লাস আজকের। তো যারা উপস্থিতি আছেন, সম্ভবত গত ক্লাসটা করেছিলেন আমার এবং গত ক্লাসে আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? আমাকে শোনা যাচ্ছে? প্লিজ একটু রেসপন্স করলে আমি বুঝতে পারতাম। আমাকে শোনা যাচ্ছে কিনা? হ্যালো? হ্যালো অডিয়েন্স, আমাকে শোনা যাচ্ছে? রেসপন্স করেন প্লিজ। হ্যালো অডিয়েন্স, আমাকে শোনা যাচ্ছে কিনা এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা? জয়ন্ত, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে আচ্ছা, clear। ঠিক আছে, আমি তাহলে চালিয়ে যাচ্ছি। তো আমি লাস্ট ক্লাসে মূলত কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথের মানে বেসিক ধারণা দিয়েছিলাম। তো আজকে থেকে মূলত হচ্ছে এই সাবজেক্টের মূল বিষয়ে আমি ঢুকতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব পেশাগত স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে এবং টিকা বা ভ্যাকসিন নিয়ে, আর হচ্ছে রোগ প্রতিরোধ চিকিৎসা সম্পর্কে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি কি? এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখি যে পেশাগত স্বাস্থ্য কি? আমরা স্বাস্থ্য সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই স্লাইডে যদি আপনারা ডান দিকে দেখেন, ওখানে দেখেন উপরে আমি একটা ছবি দিয়েছি। যে হেলথ ম্যানেজমেন্ট স্টেটমেন্ট তার সাথে কি জড়িত আছে? তার সাথে জড়িত আছে, আমি জাস্ট একদম টপ সেন্টার যে ফিগারটা আছে তারপর থেকে আমি শুরু করব। ইমপ্রুভিং ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্টস বেসড, অর্থাৎ যে যেখানেই তার পেশা নিয়ে কাজ করে না কেন, সেখানকার এনভায়রনমেন্টটাকে ইমপ্রুভ করা। দেন হচ্ছে কাউন্টারিং লাইফস্টাইল রিলেটেড কন্ডিশনস এবং প্রত্যেকের যে আ জীবনযাত্রা, তার সম্পর্কিত অবস্থা পরিমাপ করা, কাউন্টারিং। দেন হচ্ছে মেজার্স ফর মেন্টাল হেলথ এবং তার মানসিক স্বাস্থ্যের পরিমাপ করা, ইমপ্রুভ হেলথ লিটারেসি। আ এটা হলো যে এই যে ৩ টা স্টেট, এই ৩ টার ভিত্তিতে যে স্বাস্থ্য বিষয়ক আ একটা ইয়ে থাকবে আরকি, নীতিমালা, এটাকে ইমপ্রুভ করা। আর লাস্ট হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মানে হচ্ছে যে কর্ম জীবনের যে ভারসাম্যতা, এটা রক্ষা করা। তার মানে হচ্ছে আমরা যদি হেলথ ম্যানেজমেন্ট স্টেটমেন্ট দিতে যাই, তাহলে এই ৫ টা বিষয়কে কনসিডার করতে হবে। তো আমি ১ম এ যেটা বলতে চাচ্ছিলাম যে পেশাগত স্বাস্থ্য কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সকল ধরনের পেশাজীবীদের শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের সর্বোচ্চ পর্যায়ের উন্নয়ন সাধন। তার মানে ওই সেই ১ম ক্লাসের আমি আ রেশ নিয়েই বলব যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে স্বাস্থ্য বলতে শুধু শারীরিক স্বাস্থ্যকে বোঝায় না। ওইদিন বলেছিলাম যে শারীরিক, মানসিক এবং সামাজিক ৩ টা আ স্বাস্থ্যকে কনসিডার করতে হয়। এখানেও ঠিক সেম যে বিশ্ব স্বাস্থ্যতার মধ্যে সকল ধরনের পেশাজীবীদের
শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের সর্বোচ্চ পর্যায়ের উন্নয়ন সাধন করা এবং রক্ষণাবেক্ষণ করাকে হচ্ছে পেশাগত স্বাস্থ্য বলে। তার মানে আ যারা পেশাজীবী থাকবে তাদের ওই ৩ ধরনের স্বাস্থ্যের যদি উন্নয়ন সাধন করা যায় এবং রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে সেটাই হবে পেশাগত স্বাস্থ্য। তো আমার ডান দিকে আরো ২ টা ছবি আছে। আ দেখেন বাম দিকে দেখানো হয়েছে যে ২ জন মানুষ কাজ করছে। তো সেখানে আ কাজ করতে গেলে আ এটা তো তার পেশা। তো এই পেশাতে তার স্বাস্থ্য রক্ষার বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। যেহেতু পাবলিক হেলথ মানে হচ্ছে শুধু ব্যক্তি স্বাস্থ্য না, সমষ্টিক স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করব। দেন ডান দিকে নিচে আরেকটা ছবি আছে অকুপেশনাল হেলথ সার্ভিস। তার মানে হচ্ছে যে পেশাগত স্বাস্থ্য সেবা। আমি যদি এজ এ ডক্টর আ পাবলিক হেলথ নিয়ে কাজ করি অথবা কমিউনিটি মেডিসিন নিয়ে কাজ করি, তাহলে কিন্তু মানে আমার কাজের পরিধিটা একটু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে ওই যে পেশাজীবীদের স্বাস্থ্যসেবা দিতে গেলে আ উপরের যে ৫ টা স্টেট বলা হয়েছে, এই স্টেট গুলো কনসিডার করতে হবে। অর্থাৎ আ আমাকে সমষ্টিকভাবে চিন্তা করতে হবে। তার আ যেখানে পেশা বা কর্ম তার এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা? কিংবা এনভায়রনমেন্ট এর কারণে তার স্বাস্থ্যের কোনো ঝুঁকি রয়েছে কিনা? আ কিংবা আ ওখানে যে ধরনের কাজ করছে, ওই কাজের বিপরীতে তার আ স্বাস্থ্যের কোনো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এই বিষয়গুলা কনসিডার করতে হবে। এবং ওই আ নেগেটিভ যদি কোনো ফ্যাক্টর ওখানে পাওয়া যায়, তাহলে নেগেটিভ ফ্যাক্টর গুলাকে মিনিমাইজ করার ব্যবস্থা করা। ব্যবস্থা করে যদি আমরা পেশাজীবীদের স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারি বা স্বাস্থ্যকে রক্ষা করতে পারি, তাহলে সেটাই হবে ওই যে অকুপেশনাল হেলথ সার্ভিস মানে পেশাগত স্বাস্থ্যসেবা। তাহলে আমাদের জানা দরকার যে পেশাগত স্বাস্থ্য যদি রক্ষা করতে হয় আমাদের করণীয় কি? ১ নাম্বার হচ্ছে পেশাজীবীদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং রক্ষণাবেক্ষণ। অর্থাৎ আ যে যেখানেই কাজ করুক না কেন আ তার সেই পরিবেশটা উপযুক্ত হতে হবে। কোন ধরনের উপযুক্ত? তার স্বাস্থ্যের জন্য যেন হুমকি স্বরূপ না হয় অথবা তার স্বাস্থ্যের ক্ষতি হয়, ওরকম পরিবেশ যেন না থাকে, সে ধরনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এবং রক্ষণাবেক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। ২ হচ্ছে পেশাগত ও শিল্প সংক্রান্ত বিপত্তি বা দুর্ঘটনাসমূহ চিহ্নিতকরণ। মানে তার আ যে পেশা ওখানে ওই পেশা অথবা শিল্প সংক্রান্ত কোন ধরনের আ বিপত্তি বা দুর্ঘটনা যেন না ঘটে বা ঘটার যদি সম্ভাবনা থাকে, তাহলে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেগুলা চিহ্নিত করতে হবে। 3rd হচ্ছে পেশাজীবীদের পেশাগত বিপত্তি থেকে রক্ষা করা। যারা ওখানে কাজ করবেন তাদের ওই আ মানে পেশা সংক্রান্ত আ মানে কাজের কারণে আ যাতে কোনো বিপত্তির সম্মুখীন ওনারা না হন, সেদিকে আ আমাদের ব্যবস্থা নিতে হবে। লাস্ট হচ্ছে পেশাগত রোগের প্রতিরোধ, চিকিৎসা সেবা প্রদান করা। ওই পেশাজনিত কারণে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে আ এবং চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা করতে হবে। আ যেমন আমার হচ্ছে এখানে নিচে ডান দিকে একটা ছবি আমি দেখিয়েছি। আ এখানে কি করা হচ্ছে? মানে ডিসট্যান্স থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করা হচ্ছে। তার মানে এটা কোন একটা কর্মক্ষেত্র। আ এবং ওই কর্মক্ষেত্রে এটা হতে পারে আ যখন নাকি অনেক সময় মানে সিজনাল ফিভার এর কিছু সময় থাকে। যে সময়গুলাতে মানে বেশি মানুষ জ্বরাক্রান্ত হয়। আ সেই সময়টাতে আ আমরা মানে বৎসরের এরকম কিছু সময় থাকে। ওই সময়টাতে আমরা বিভিন্ন যে কর্মক্ষেত্রে আ কি করতে পারি? যারা পেশাজীবী আছে তাদেরকে হয়তো ঢুকার সময় আমরা থার্মোমিটার দিয়ে তার বডি টেম্পারেচারটা মেপে দেখতে পারি। কেন? কারণ যদি সাধারণ জ্বর হয় কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওই যে এপিডেমিক কোনো ফিভার হয়, মানে ছোঁয়াচে বা কোনো খারাপ ভাইরাস জনিত জ্বর হয়, এতে করে দেখা যাবে যে একজন জ্বরাক্রান্ত হলে ওখানে আরো একাধিক মানুষ জ্বরাক্রান্ত হতে পারে। বেশ সেই সম্ভাবনা আছে। তো সেজন্য এই প্রিকশন গুলো নিতে হবে আমাদের এই পেশাগত স্বাস্থ্য রক্ষা করার জন্য। দেন আমাদের জানতে হবে যে পেশাগত পরিবেশ কেমন হওয়া উচিত?
কারণ আমি একটু আগেই বলেছি যে পেশাগত আ পরিবেশ মানে উপযুক্ত পরিবেশ আ রক্ষা করতে হবে বা পরিবেশটা যেন উপযুক্ত হয় স্বাস্থ্য রক্ষা করার জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের জানা উচিত যে পেশাগত পরিবেশ কেমন হওয়া উচিত। পেশাগত পরিবেশ বলতে আসলে কর্মস্থলের বাহ্যিক অবস্থা এবং প্রভাবের সমষ্টিকে নির্দেশ করে। অর্থাৎ আ যে যেখানে কাজ করছে সেখানে কর্মস্থলের অবস্থা কেমন? আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে যদি এমন হয় যে একজন আ কোনো ফ্যাক্টরি অথবা এমনিতে নরমাল কোনো অফিসে জব করেন। কিন্তু দেখা গেল তার ওই ফ্যাক্টরি বা অফিসের কাছে হচ্ছে সিটি কর্পোরেশনের সব মানে ময়লার ডাস্টবিন গুলা ওখানে আছে। আ এবং অ ওখান থেকে দুর্গন্ধ ছড়ায় সেটা টের পাওয়া যায়। কিন্তু জীবাণু যে ছড়াচ্ছে সেটা তো চোখে দেখা যায় না। তাহলে এ ওই কারণে কিন্তু ওখানকার আ যারা আ মানে পেশাজীবী আছেন, উনারা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে সেখানে করণীয় কি? ওই পরিবেশটাকে উপযুক্ত করতে হবে। অর্থাৎ যদি এরকম কাছে ডাস্টবিন থাকে তাহলে সেগুলো সরানোর ব্যবস্থা করতে হবে। তো আমরা দেখি পেশাগত পরিবেশে আসলে উপাদানগুলো কি আছে? তো এটাকে ৩ টা ভাগে ক্যাটেগরাইজড করা হয়েছে। ১ নম্বর হচ্ছে মানুষ ও ভৌত, রাসায়নিক ও জৈবিক শক্তি। এখন ভৌত শক্তি বলতে আ কোনগুলা? যেগুলা আ যেমন তাপ, তারপর হচ্ছে শীতলতা, আর্দ্রতা, আলো, শব্দ এগুলা। তো এখন আপনাদের মনে হতে পারে যে এগুলা দিয়ে আবার মানে স্বাস্থ্যের সাথে এগুলার কি সম্পর্ক? এগুলা জোরালো সম্পর্ক আছে। যেমন যদি এমন হয় যে আ মানে একজনের অফিস এমন একটা জায়গায় যে পাশেই হচ্ছে আ কোনো হাই টেম্পারেচার এ মানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেখানে হাই টেম্পারেচার এ কোনো কেমিক্যাল প্রোডাক্ট তৈরি করা হয়। তাহলে ওই হাই টেম্পারেচার এর কারণে কি হবে? ওখানকার আ মানে বাতাসের টেম্পারেচার হাই থাকবে এবং ওইটা স্বাভাবিকভাবেই ওখানকার আ মানুষের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ক্ষতিকর। শীতলতা আবার হতে পারে যে টেম্পারেচার স্বাভাবিক মানে যে টেম্পারেচার থাকার কথা তার চেয়ে যদি এ ইয়ে হয় লো হয় তাহলে সেটাও কিন্তু ভালো না। আর্দ্রতা, আলো, শব্দ, অতিরিক্ত শব্দ হওয়ার কারণে কি হতে পারে? অতিরিক্ত শব্দ হওয়ার কারণে যেমন আমাদের আ যে কানে আমরা শুনতে পাই, এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি লেভেল আছে। যে আমরা কতটুকু পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সি কত হলে পর্যন্ত আমরা শুনতে পাবো। তার বেশি হলে হয়তো শুনতে পাবো না। কিন্তু ওই বেশি শব্দটাও কিন্তু ক্ষতি করে। কারণ আমাদের যে হিয়ারিং সিস্টেম আছে, ওই হিয়ারিং সিস্টেমে কম্পনের সৃষ্টি হবে বেশি এবং একটা সময় দেখা যাবে যে মাথা ব্যথা হতে পারে। তো তাহলে এগুলো হচ্ছে সব আ এক্সটার্নাল আ ফোর্স বা এনার্জি যেগুলোর কারণে মানুষ অসুস্থ হতে পারে। রাসায়নিক শক্তির দিক থেকে যেমন বিষাক্ত ধুলা, গ্যাস, রাসায়নিক পদার্থ এগুলা থেকে আ মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। বিষাক্ত ধুলা বলতে আসলে বিষাক্ত বাতাস যেমন আমাদের ঢাকা সিটিতে বাতাসে হচ্ছে আ লেডের পরিমাণ বেশি এবং এই লেডের পরিমাণ বেশি থাকলে কি হবে? এ এই বাতাস থেকেই তো আমরা মানে শ্বাস নিচ্ছি এবং দেখা যাবে যে দীর্ঘ সময় পরে আ মানুষের শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আ একটা জরিপে দেখা গেছে যে যারা ট্রাফিক পুলিশ থাকে এদের মধ্যে শ্বাসকষ্টের পেশেন্ট বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওরা যে ডিউটি করে রাস্তায় বেশি সময় থাকে। এখন বেশি সময় থাকা মানে কি? ধুলাবালি যেমন ঢুকতেছে শরীরের ভিতরে আবার at the same time আ ওই যে লেড মিশ্রিত যে বাতাস থেকে আ ওরা শ্বাস-প্রশ্বাসের কাজটাও চালাচ্ছে। তাহলে ওই বিষাক্ত বাতাস তো ওদের শরীরে যাচ্ছে। এখন বলতে পারেন যে তাহলে যারা বাসায় থাকে ওরা? হ্যাঁ, ওদেরও যাচ্ছে কারণ বাতাস তো আর এক জায়গায় থাকে না। কিন্তু comparatively ওদের আ কম। তার কারণ হচ্ছে বাইরে তো ওই যে লেড আছে বাতাসে তা না শুধু, ওই যানবাহনের আ যে ধোঁয়া, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কেমিক্যালের আ মানে বিষাক্ত ধোঁয়া, এগুলা সব বাইরে কিন্তু অলরেডি আছে। তো মানে বাতাস যদিও মুভেবল কিন্তু আ যারা বাসায় থাকে এদের comparatively একটু কম হয়। তো আমরা এক কথা বলব যে মানে কেমিক্যাল ইফেক্ট বলতে এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। আর গ্যাস তো আছেই। আর রাসায়নিক পদার্থ বলতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিশেষ করে যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে
চাকরি করেন, আ উনাদের কিন্তু বিভিন্ন স্কিন ডিজিজ আ এবং হচ্ছে লাংস ডিজিজে আ আক্রান্ত হন উনারা বেশি। আর জৈব শক্তি গুলাই হচ্ছে যেমন এই যে ব্যাকটেরিয়াল ডিজিজ অথবা এই যে ভাইরাল ডিজিজ আ অথবা আ দেখা গেছে পরজীবী যে সমস্ত মানে ইয়ে রয়ে গেছে, জীবাণু রয়ে গেছে। আ পরজীবী মিনস হচ্ছে কিছু জীবাণু আছে যেগুলা হচ্ছে অন্য জীবদেহে বসবাস করে নিজের জীবন রক্ষা করে। এই টাইপের যে সমস্ত জীবাণুগুলো আছে, সাধারণত এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মানুষ অসুস্থ হয়। তাহলে আমরা এই ৩ টা যে টাইপ, এই ৩ টা টাইপই কিন্তু হচ্ছে মানুষ ও ভৌত রাসায়নিক এবং জৈবিক শক্তি। এই মানে পয়েন্টের আওতাভুক্ত। 2nd হচ্ছে মানুষ ও যন্ত্র। যারা বিভিন্ন আ ফ্যাক্টরিতে জব করেন, আ উনারা সাধারণ যারা জব করেন উনাদের আর উনাদের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। কিরকম? যারা ফ্যাক্টরিতে জব করেন উনাদের যেমন বিভিন্ন দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে, এট দ্যা সেম টাইম আ উনারা কিন্তু কাজ করার সময় মানে দৈহিক এবং মানসিক ২ টা প্রেশার কিন্তু নিতে হয়। মানে কনসেনট্রেশন দিতে হয় ওখানে কাজের প্রতি। আর আরেকটা হচ্ছে দৈহিক প্রেশার তো আছেই। কারণ যেহেতু যন্ত্রের সাথে উনাদের কাজের সম্পর্ক। তো এবং উনারা দেখা গেছে বিভিন্ন টাইপের ডিজিজ আক্রান্ত হন। তার মধ্যে কিছু ডিজিজ আছে যেগুলো আসলে মানে জীবাণুজনিত না। কিন্তু ডিজিজ। কিরকম? ওই ধরনের যন্ত্রপাতি নিয়ে যারা কাজ করে, উনাদের বিভিন্ন ধরনের পেইন এর সম্মুখীন হন ওনারা। লং টাইম পরে পেইন এর সম্মুখীন হন। বডিতে পেইন এর সম্মুখীন হন। আ অনেকে হচ্ছে বুকে ব্যথার সম্মুখীন হন। আ এট দ্যা সেম টাইম আ অনেকে হচ্ছে আবার দেখা যায় দীর্ঘ সময় ফ্যাক্টরিতে যারা জব করেন, আ উনারা দীর্ঘ সময় পরে ওই যে আ মেমোরি লস হওয়ার পসিবিলিটি থাকে। আ তারপর হচ্ছে আ স্বাভাবিক আচরণ ওদের পরিবর্তন হয়ে যায়। মানুষের সাথে কথা বলতে গেলে ওই যে ধীর স্থিরভাবে কথা বলা ওগুলা হয়ে ওঠে না। মানে বিরক্তি ফিল করেন। তো এগুলো ডিজিজের আওতায় পড়ে। বাট এই ডিজিজ গুলা হচ্ছে ওই যে পরিবেশজনিত কারণ বা তাদের যে আ কাজের যে ধরন, ওই ধরন থেকে ওই ধরনের ডিজিজ গুলার সম্মুখীন হন। লাস্ট হচ্ছে মানুষ এবং মানুষের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আ দেখবেন যারা স্লাম এরিয়াতে বসবাস করে মানে বস্তিতে বসবাস করে। দেখবেন যে বস্তির আশপাশ দিয়ে যাওয়ার সময় ওখানে ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি এগুলা বেশি শুনবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে সাধারণত যারা বস্তিতে বসবাস করেন আ উনারা একটু নিডি হন। মানে আসলে উনাদের যে লাইফস্টাইলটা তো হচ্ছে একটু মানে লো লেভেলের। আর উনাদের আসলে নিড ফুলফিল হয় না সবসময়। তো যে কারণে ওখানে যারা বাস করেন প্রত্যেকের একই অবস্থা অলমোস্ট। আ সো উনাদের স্যাটিসফ্যাকশন থাকে না এবং ছোট, ছোট বিষয় নিয়েও কিন্তু মানে উনারা টেম্পারড থাকেন এবং কেওয়াস সৃষ্টি হয়। তো সাধারণত ওই মানুষের যদি রিলেশন যত ভালো থাকবে তত মানে মেন্টালি মানুষ ফ্রেশ থাকে এবং মনের একটা প্রভাব কিন্তু মানুষের হেলথ এর উপর আছে। মন যত ভালো থাকবে, সেই মানুষ কিন্তু রোগাক্রান্ত তত কম হয়। আর মনের মধ্যে যত মানে মন যত থাকবে, অসুস্থ থাকবে, তত কিন্তু ফিজিক্যালিও মানুষ সিক হয়ে যায়। এবং এই কারণে যে কথাটা বললাম আমি যে বস্তিতে যারা বসবাস করে ওখানে যেমন দেখবেন যে কেওয়াজ বেশি হয়। মানে হইচই চেঁচামেচি চিৎকার। দেখবেন যে বস্তির এরা কিন্তু রোগাক্রান্তও বেশি থাকে। হয়তো আ দেখবেন যে ডাক্তারের কাছে যাচ্ছে না ওইটাও আরেকটা কারণ। যে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করার মতো হয়তো ক্যাপাবিলিটি নাই সে কারণে যাচ্ছে না। কিন্তু আপনি যদি এ ওখানে গিয়ে ১০ টা বা ২০ টা মানুষকে চেক করেন, দেখবেন যে ওরা মেক্সিমামই হচ্ছে রোগাক্রান্ত। কোন না কোন ডিজিজ আক্রান্ত আছেই। তো ওই ডিজিজের কারণগুলা যে সব শুধু পরিবেশজনিত কারণ তা না। ওই যে মনেরও কিছু ব্যাপার থাকে। আ তাহলে এই ৩ টা মানে ফ্যাক্টর হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা পেশাগত পরিবেশ কেমন হওয়া উচিত? আ এই ৩ টা ফ্যাক্টরের দিকে আমরা খেয়াল করতে হবে। এবং অবশ্যই আপনি যদি পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিন নিয়ে কাজ করেন এস এ ডক্টর তাহলে এই বিষয়গুলা কনসিডার করতে হবে। আর যদি আপনি সিম্পল যে হ্যাঁ, ওই যে যেটা বললাম যে ক্লিনিক্যাল ডক্টর, অনলি ক্লিনিক্যাল ডক্টর হিসেবে কাজ করেন, তাহলে হয়তো আপনার এত কিছু চিন্তা করার বিষয় নেই। আপনার কাছে যে পেশেন্ট আসছে যে সমস্যা নিয়ে,
আপনি শুধু সেই সমস্যার কথাই আপনি ভাববেন বা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবেন বা সেই স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করবেন। আর যখন আপনি বড় পরিসরে কাজ করবেন, তখন হচ্ছে আপনাকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আ কাজ করতে হবে। এবং দেখা যায় অনেক সময় অনেক অফিস বা অনেক ইন্ডাস্ট্রিতে আ ফিজিশিয়ান কিন্তু ওখানে আ চাকরিতে রাখেন। ওই ইন্ডাস্ট্রি বা অফিস মানে এ একজন ডাক্তারকে ওখানে উনারা রাখেন এমপ্লয়ি হিসেবে। কেন? যে ওইখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসা দেওয়ার জন্য। তখন কিন্তু আপনাকে এই ধরনের বিষয়গুলা কনসিডার করতে হবে। পেশাদারদের সাধারণ স্বাস্থ্য বিপত্তিগুলা কি ধরনের হয়? আমি যদিও এতক্ষণ কিছু বলেছি। তারপর আরেকটু স্পেসিফিক্যালি বলতে চাই। যেমন ভৌত বিপত্তি। একটু আগে আমি বলেছিলাম যে, ওই যে ভৌত রিজন গুলা। ভৌত বিপত্তি বলতে যেগুলা আ মানে এক্সটার্নালি আমরা দেখতে পাই অথবা বুঝতে পারি বা এক্সটার্নালি যেই বিপত্তিগুলা হয়। যেমন হচ্ছে পুড়ে যাওয়া। এখন যদি কেউ ধরেন কোন ফ্যাক্টরিতে জব করে, হতে পারে যে কোন কারণে হয়তো ওই যে এমন ফ্যাক্টরি যে ওখানে কিছু প্রোডিউস হয় যেখানে হচ্ছে আগুন নিয়ে কাজ হয় বা গরম কোন কিছু নিয়ে কাজ হয়। হয়তো তার কাজ করার সময় পুড়ে যেতে পারে। হিট স্ট্রোক, অতিরিক্ত গরমের কারণে অনেকে কিন্তু হিট স্ট্রোক করে। মানে হাই টেম্পারেচারটা তার আ বডি হয়তো সহ্য করে নিতে পারেনি এবং সে স্ট্রোক করে ফেলছে। এটাই হিট স্ট্রোক। মাথা ব্যাথা এবং অনেকেই আছে যে ওই ধরনের ওই যে ইন্ডাস্ট্রিতে জব করে এবং দেখা যায় বেশিরভাগ সময় মাথা ব্যাথায় ভোগেন। চোখে ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা এগুলোর কিন্তু রিলেশন আছে। রিলেশনটা কিরকম? এগুলো অনেকটা হচ্ছে স্নায়বিক আ কারণে হয়। আ যদিও অন্যান্য কারণেও মাথা ব্যথা হতে পারে। কিন্তু স্নায়বিক কারণেও মাথা ব্যথা হয়। আর যদি স্নায়বিক কারণে হয় সেক্ষেত্রে মাথা ব্যথা হলে চোখে ব্যথাও হতে পারে। যদিও চোখে ব্যথা বা মাথা ব্যথা অন্যান্য কারণেও হতে পারে। কিন্তু এটা একটা কমন কারণ। সর্দি, দেখা গেল আ কেউ হচ্ছে এ এমন অর্গানাইজেশনে জব করে যেখানে হচ্ছে একেবারে মানে লো টেম্পারেচার মানে সবসময় এসিতে থাকতে হয়। কিন্তু উনি হচ্ছে মানে সেনসিটিভ টেম্পারেচার সেনসিটিভ। যে ওই এসিতে গেলেই উনার হচ্ছে ঠান্ডা লেগে যায়। তাহলে সর্দিতে ভুগতে পারে উনি বেশিরভাগ সময়। বা যাদের এরকম ঠান্ডার সমস্যা থাকে অনেকে আছে আ যে লাংস যদি খুব থাকে মানে দুর্বল থাকে আ সেক্ষেত্রে ওই শ্বাসতন্ত্রের মানে রেসপিরেটরি সিস্টেমের কারণে শ্বাসতন্ত্রের রোগেও ভুগতে পারে। কনজাংটিভাইটিস যেটা হচ্ছে চোখের একটা ডিজিজ। সাধারণত কনজাংটিভাইটিস হলে চোখ চুলকাতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে একটু পানি ঝরতে পারে। এটা হচ্ছে কনজাংটিভাইটিস। স্নায়বিক দুর্বলতা মানে সবসময় জেনারেল উইকনেস ফিল করবে। আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে অনেক ফিমেল দেখা যায় হচ্ছে আর কনসিভ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। মানে হচ্ছে বাচ্চা নিতে পারেন না। মানে বাচ্চা নিতে পারেন না বলতে অটোমেটিক্যালি তার কনসিভ করার ক্ষমতা হারিয়ে যায়। এই ধরনের এখন বলতে পারেন এরকম কি আবার জব আছে নাকি? যে ওই জব করলে বাচ্চা নেওয়ার ক্ষমতা হারিয়ে যায়? হ্যাঁ, আছে। যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি কোম্পানি যারা নাকি ইন্টারনেট সেবা প্রদান করে, ওই ধরনের কোম্পানিতে যদি কেউ ওই ধরনের কোম্পানিগুলোতে প্রত্যেকটা অফিসেই তো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। ওই ধরনের কোম্পানিগুলোতেও কিন্তু ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে একটা ডিপার্টমেন্ট হলো কোর নেটওয়ার্ক ডিপার্টমেন্ট। যেখানে নাকি সব সার্ভার বা নেটওয়ার্ক কানেক্টিভিটি গুলা থাকে। তো যদি ওই ডিপার্টমেন্ট বা ওই সেলে কোনো লেডি জব করে যার কাজ হচ্ছে এই নেটওয়ার্কিং অপটিমাইজ করা। যে ঠিকমতো সার্ভিস হচ্ছে কিনা, যাচ্ছে কিনা। বসে দেখবে। কিন্তু দীর্ঘ সময় ওখানে জব করলে উনার একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে উনি এই কনসিভ নাও করতে পারেন। কেন? ওই যে হাই ফ্রিকোয়েন্সির আ সবসময় যে রেডিয়েশন ওইটার কারণে উনার মানে জননেন্দ্রিয়ের উপর ইফেক্ট পড়তে পারে। এটা নট অনলি লেডি যদি আ পুরুষ তো বেশিরভাগ সময় ওই যে আইএসপি কোম্পানিগুলোতে জব করেই। এটা আমি ব্যতিক্রমভাবে লেডির কথা বললাম। ওই পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেই রিস্ক আছে। যে যদি ওই ধরনের আইএসপিতে মানে নেটওয়ার্ক ডিভিশনে কাজ করে এবং বিশেষ করে নেটওয়ার্ক অপ্টিমাইজেশন সেলে তাহলে উনিও কিন্তু মানে সন্তান নেওয়ার জন্য উনার যে স্পার্ম কাউন্টিং কমে যেতে পারে। এবং আ এটা আমি কথাটা বললাম এটা শুধু পুঁথিগত না। এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। মানে এই ধরনের আমি পেশেন্ট ও পেয়েছি। পরে আমি আইডেন্টিফাই করেছি যে হ্যাঁ, এটা। তো এটা যেমন একটা এক্সাম্পল দিলাম।
এই ধরনের আরো বিভিন্ন আ ধরনের জব আছে যে সমস্ত জবগুলাতে সাধারণত রেডিয়েশনের ব্যাপার থাকে এবং ওই সমস্ত কারণে আ হতে পারে। আর বন্ধ্যাত্বের আরো কিছু কারণ থাকে। যেমন যদি মেন্টাল স্ট্রেস বেশি থাকে আ সেক্ষেত্রেও কিন্তু মানে এই যে সন্তান প্রসবের বা প্রসব না মানে কনসিভ করার সমস্যা হতে পারে। আ এগুলা কারণে। এছাড়াও তো অনেক কারণ থাকে। তো এটা একটা মানে ভৌত কারণ হিসেবে আমি বললাম। আর রাসায়নিক বিভূতির মধ্যে আছে যেমন একজিমা মানে স্কিন ডিজিজ। অ্যা এটা ওই যে কেমিক্যাল কোম্পানিতে জব করলে হতে পারে। বিভিন্ন মানে কেমিক্যালের যে স্মেল অ্যা ওই স্মেল বা তার যে অ্যাকশন ওই বাতাসের মাধ্যমে ওটা উড়ে গিয়ে যখন স্কিনে লাগতেছে, যিনি জব করতেছেন উনি তো আর এমন না যে ৫ মিনিট থেকে অফিস থেকে চলে আসবে। উনি হয়তো ৮ ঘন্টা ওখানে থাকতেছে, ডিউটি করতেছে। দেখা গেছে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন এর কারণে তার স্কিনে একজিমা হতে পারে। ট্যাবাকোসিস ডিজিজটা হচ্ছে যারা টোবাকো সেবন করে। ওই যে তামাক পাতা কিংবা কি বলবো সিগারেট খাওয়া এগুলা জর্দা খাওয়া এই সমস্ত কারণে যে ডিজিজ গুলো হয় ট্যাবাকোসিস। ক্যান্সার হতে পারে এটা তো সবাই জানে। কিডনি রোগও হতে পারে, টিটেনাস মানে ধনুষ্টঙ্কার আ হতে পারে। তারপর ফুসফুসের রোগ হতে পারে, অ্যাজমা মানে শ্বাসকষ্ট হতে পারে, যক্ষ্মা হতে পারে। যদিও যক্ষ্মা জীবাণু আক্রান্ত হয়ে হয়। আ কিন্তু বিষয়টা এরকম হয় অনেক সময় যে দেখা গেছে কাশি দীর্ঘ সময় কাশি হতে, হতে এক পর্যায়ে যখন টেস্ট করা হয় তখন দেখা গেছে যক্ষ্মা জীবাণু পাওয়া গেছে। কিন্তু ১ম এ তো আর যক্ষ্মা জীবাণু দিয়ে আসলে শুরু হয়নি। ১ম এ ছিল সিম্পল কাশি। কাশিটার সূত্রপাত কি? সূত্রপাত হচ্ছে ওই যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে ওই যক্ষ্মা জীবাণুতেই আক্রান্ত হয়ে গেছে। তো হেপাটাইটিস, হেপাটাইটিস এর মধ্যে আ বি আছে, সি আছে ভাইরাস। তো আমি এক কথায় হেপাটাইটিস বললাম। আর হচ্ছে আরেকটা মেজর প্রবলেম হতে পারে আ কেমিক্যাল কোম্পানিতে জব করলে দৃষ্টিজনিত সমস্যা। কারণ হচ্ছে এই যে কেমিক্যালের রিঅ্যাকশন এ চোখের সমস্যা হয় কিন্তু অনেক। তাহলে এগুলো হচ্ছে রাসায়নিক বিপত্তি। মানসিক বিপত্তির মধ্যে হতে পারে যেমন হাই ব্লাড প্রেশার। এটা কিন্তু মানসিক বিপত্তির কারণে হয়। মানে হাই ব্লাড প্রেশার কেন? কেউ যদি অনেক টেনশন করে তার প্রেশার বেড়ে যাবে। এটা মানসিক বিপত্তি। তারপর হচ্ছে হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ মানে অনেক ধরনের আছে। আ আমরা সাধারণত কমনলি জানি হচ্ছে আ হার্ট অ্যাটাক, তারপরে ব্লকেজ আ অথবা কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু এই ছাড়াও আরো ৪ ধরনের হার্ট ডিজিজ আছে। মানে সবার কাছে পরিচিত হচ্ছে এই ৩ টা টার্ম। যে হার্টে ব্লক হওয়া, তারপর হচ্ছে আ হার্ট অ্যাটাক হওয়া অথবা কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু এছাড়াও আরো ৪ ধরনের হার্ট ডিজিজ আছে। সে যেই ধরনেরই হোক না কেন, মানে ওগুলা মানসিক বিভক্তির কারণে হয়। কিভাবে? ওই যে দেখা গেল যে বেশি টেনশন করে বা সবসময় anxiety নিয়ে থাকে। তখন হবে হাই ব্লাড প্রেশার। আর হাই ব্লাড প্রেশারের কারণে তখন স্বাভাবিকভাবেই হচ্ছে আ হার্টে যে ব্লাড সার্কুলেশন টা ওইটা রেগুলার থাকবে না। ইরেগুলার হবে। এবং ইরেগুলার হওয়ার কারণে তখন দেখা যাবে হার্টের বিভিন্ন ধরনের বিপত্তি দেখা দিবে। আ এবং ও ওই বিভূতি থেকে কখনো আবার অনেকে যাদের হার্ট একটু দেখা গেছে যে মোটামুটি শক্তিশালী, হার্টের উপর দিয়ে না গিয়ে অনেকের আবার তখন দেখা যায় যে ওই যে ব্রেইন স্ট্রোক করে ফেলে। মানে হার্ট হয়তো চাপটা নিতে পারছে, কিন্তু ব্রেইনে গিয়ে ওখানে হেভি ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে ভেইন গুলা ওখানে ছিঁড়ে গেছে। ছিঁড়ে রক্তক্ষরণ হলো। ওইটা হচ্ছে ব্রেইন স্ট্রোক। আরো হতে পারে কি? পেপটিক আলসার। কি ইন্টারেস্টিং! যে আলসার মানে আমরা যেমন ওই যে গ্যাস্ট্রিক আলসার বলি। তো এটা মেক্সিমাম মানুষের মানে জেনারেল মানুষ যারা ধারণা হচ্ছে যে প্রপারলি খাবার-দাবার না খেলে, ভাজা-পোড়া বেশি খেলে, অনিয়মিত খাবার খেলে গ্যাস্ট্রিক হয় তারপর আলসার হয়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে মানসিক বিভূতির কারণে আলসার হয় এবং দিস ইস ট্রু এবং যে কারণে আ সাধারণত আ আপনি এজ এ ডক্টর যখন কোন আলসারের পেশেন্টকে ট্রিটমেন্ট দিবেন আ তখন মেডিসিন তো আপনি দিবেন, প্রপার মেডিসিন তো দিবেন তার symptom wise at the same time তাকে কিন্তু নিয়মিত ঘুমানোর পরামর্শ দিতে হবে। যে রাত জাগা যাবে না। এবং ওইটা কিন্তু মানে one kinds of medicine যে আলসারের যারা পেশেন্ট আ ওদেরকে যদি নিয়মিত ঘুমের পরামর্শ দেন দেখবেন যে আপনার মেডিসিনের সাথে ওইটাও খুব ভালো কাজ করতেছে। এটা কেন? যে যখন রেস্টে থাকবে তার ওই যে মানসিক উত্তেজনা থাকবে না।
তখন কিন্তু আলসারজনিত যে সমস্যাগুলা রোগীর ওই সমস্যাগুলা কমে আসবে। ব্রেইন টিউমার হতে পারে। আমরা তো মাঝে মধ্যে ব্রেইন টিউমারের পেশেন্ট পাই। এই যে ব্রেইন টিউমারের হয়তো প্রপার রিজন অনেক সময় মেডিকেল সায়েন্স বলতে পারে না যে কেন হয়েছে। কিন্তু তারপর দেখা গেছে মানসিক বিপত্তির কারণে কিন্তু ব্রেইন টিউমার হয়। ওই যে দীর্ঘ সময় anxiety নিয়ে থাকে, আ তারপর মনে, মনে টেনশন করে। মানে টেনশনটা হয়তো অন্যের সাথে শেয়ার করে না। মনে, মনে টেনশন করে এবং একটা পর্যায়ে দেখা যায় যে তার ব্রেইন টিউমার দেখা দিছে। হঠাৎ করে মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা হচ্ছে। পরে টেস্ট করে দেখা গেল যে তার ব্রেইন টিউমার। তারপর হতাশা, এগুলো সব মানসিক বিপত্তির কথা বলছি, বিষণ্ণতা। আ তো এগুলার কারণে কিন্তু মানুষ অসুস্থ হতে পারে। তো আমরা দেখি বাংলাদেশের পেশাজীবী পেশাজনিত সাধারণ বিপত্তিগুলা কি? মানে আমাদের দেশে আ কোন ধরনের বিপত্তিগুলো বেশি হয়? যেমন বিভিন্ন রাসায়নিক বিষক্রিয়াজনিত রোগের মধ্যে আছে ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি। আর ত্বকের প্রদাহ, ফুসফুসের আ রোগ হয়। ফুসফুসের রোগ বলতে এই যে শ্বাসকষ্ট। তারপর নাসারন্ধ্রের রোগ অর্থাৎ নাকের পলিপ অথবা দেখা গেছে নেজাল কনজেশন এগুলা। আরেকটা হচ্ছে গিয়ে দুর্ঘটনা এবং আঘাতজনিত সমস্যা। মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করা। যেমন এখন দেখা গেছে প্রচুর বাইক ঢাকা সিটিতে চলে। আমি যেমন প্রতিদিনই মোটামুটি এভারেজে কমপক্ষে একটা হইলেও আমি বাইক অ্যাক্সিডেন্ট দেখি। এটা আমি জানি না কেন? মানে দেখি আরকি। তো এছাড়াও অন্য অ্যাক্সিডেন্ট তো হয়। তো এই দুর্ঘটনা বা আঘাতজনিত সমস্যা এটা কমন আরকি আমাদের বাংলাদেশে। তো এগুলার পিছনেও কারণ আছে। ওগুলা হয়তো আমরা ডক্টর হিসেবে আমরা তো আর ওই জিনিসগুলো অফ করতে পারব না। ওগুলার জন্য হচ্ছে সরকার ট্রাফিক ব্যবস্থা বা বিভিন্ন আইন কানুন ঠিক করলে ঠিক হবে। কিন্তু জাস্ট জেনে রাখা আরকি। এখন আসি আ তাহলে ওই ১ম পার্টটা আ শেষ হয়ে গেল যে আমরা মানে পেশাগত স্বাস্থ্য কি সে সম্পর্কে আলোচনাটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব আ যে ভ্যাকসিন বা টিকা নিয়ে। তো তার আগে আমাদের জানা দরকার যে প্রতিরোধ্যতা বা ইমিউনিটি কি? যে শরীরবৃত্তীয় কাজ দ্বারা দেহের বহিঃস্থ কোনো বস্তুকে চিহ্নিতকরণ, নিষ্ক্রিয়করণ, ধ্বংস সাধন, বিতাড়ন ইত্যাদি সম্পন্ন করা যায় তাই হচ্ছে ইমিউনিটি। অর্থাৎ আ আপনার আমাদের প্রতিনিয়ত কিন্তু বাতাসের সাথে হোক, পানির সাথে হোক, যেভাবেই হোক, আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া ঢুকতেছে। এটা মাস্ট। এটাতে কোনো ভুল নাই। কেউ যদি বলে যে, "না, আমার শরীরে ঢুকে না," তাহলে মিথ্যা বলা হবে বা হয়তো জানেন না। পরীক্ষা করলে দেখা যাবে যে, অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে। মানে ঢুকে গেছে অলরেডি। বাতাসের মাধ্যমে হোক, পানির মাধ্যমে হোক, যেভাবেই হোক। যেমন আ এখনো পর্যন্ত আ ওয়ার্লডে টোটাল ভাইরাসের সংখ্যা হচ্ছে ৩,২০,০০০ ভাইরাস। তার মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক নামকরণ করা হয়েছে মাত্র ২১৯ টা ভাইরাস। ৩,২০,০০০ ভাইরাস কিন্তু আছে পৃথিবীতে। মানে আছে বলতে এখনো পর্যন্ত আবিষ্কৃত। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাত্র ২১৯ টা ভাইরাসের নামকরণ করেছে। অ্যা যেমন এই যে কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হয়েছে মানুষ। এটা একটা নামকরণ করা হয়েছে। তার আগে আমরা শুনেছি ওই যে অ্যা ইয়াতে চায়নাতে সার্স ভাইরাস, হ্যাঁ? তারপরে সোয়াইন ফ্লু ভাইরাস। তো এরকম যে নামকরণ ২১৯ টা ভাইরাসের নামকরণ করা হয়েছে। তার মানে হচ্ছে কি? যে এই ২১৯ টা ভাইরাস দ্বারা যদি মানুষ আক্রান্ত হয় বা কোনভাবে টেস্ট করলে ওই ২১৯ টার কোনটা দেখা যায় যে টেস্টে পাওয়া গেছে, তাইলে হয়তো বলা যাবে যে হ্যাঁ, এই মানুষটা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু এই ২১৯ টার পরে ওই যে ৩,২০,০০০ আরো ভাইরাস আছে। মানে টোটাল তার মধ্যে ২১৯ টা বাদ দিলে বাকি যে ভাইরাসগুলা ওগুলা দিয়ে তো আক্রান্ত হলে বলতে পারব না যে কোন ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে। কিন্তু ভাইরাস আছে যে ওটা তো সত্যি। তো এরকম অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে অলরেডি প্রতিনিয়ত ঢুকতেছে বা অবস্থান করতেছে। তো এখন প্রশ্ন হলো যে মানুষ একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হইলেই অসুস্থ হয়ে পড়ে। তো তাহলে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে থাকে আমরা কেন অসুস্থ হচ্ছি না? এটাই কোয়েশ্চেন এবং এটার উত্তরটাই হচ্ছে এই যে ইমিউনিটি। অর্থাৎ যখন কোনো আ মানে ধ্বংসাত্মক অথবা খারাপ শক্তি আমাদের শরীরে আ প্রবেশ করে, তখন ওই শক্তিটাকে চিহ্নিত করে এটাকে নিষ্ক্রিয়করণ এবং ধ্বংস সাধন থেকে আমাদের শরীরকে রক্ষা করা বা ওটাকে তাড়ায় দেওয়ার জন্য যে শক্তি কাজ করতেছে ওই শক্তির বিরুদ্ধে বা ওই জীবাণুর বিরুদ্ধে সেটি হচ্ছে ইমিউনিটি। তার মানে একটা মানুষের শরীরে ইমিউনিটি
আছে বিধায় এই যে ভাইরাস ব্যাকটেরিয়া অসংখ্য ঢুকতেছে শরীরে, তারপরে মানুষ মানে অসুস্থ হয় না। তাহলে অসুস্থ কখন হয়? অসুস্থ হয় ১ম এই যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে, তখন কিন্তু ইমিউনিটি কাজ করে ওইটার বিরুদ্ধে। এবং কাজ করে হয় এটাকে ধ্বংস করে দিচ্ছে অথবা এটাকে সরাই দিচ্ছে শরীর থেকে। যে কারণে আমরা অসুস্থ না। কিন্তু যদি দেখা যায় যে ওটার সাথে যুদ্ধ করতে, করতে আমাদের জীবনের শক্তি বা ইমিউনিটি মানে দুর্বল হয়ে পড়ছে, মানে আর পারতেছে না, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। আর তখনই আমরা চিকিৎসা গ্রহণ করি এবং চিকিৎসা গ্রহণ করলে মেডিসিন কি করে আসলে? মেডিসিন ওই জীবাণুর সাথে কিন্তু কাজ করে না আসলে। মেডিসিন যেটা করে আমাদের জীবনী শক্তিকে শক্তিশালী করে তোলে। জীবনী শক্তি হচ্ছে আবার ওই জীবাণুর সাথে কাজ করে। যখন ওই জীবাণুকে আবার দুর্বল করে দেয়, তখন আমরা সুস্থ হয়ে উঠি। এটা হচ্ছে প্রক্রিয়া। তো ইমিউনিটি হচ্ছে নরমালি ২ ধরনের অনির্দিষ্ট এবং নির্দিষ্ট। অনির্দিষ্টটা হচ্ছে সহজাত আর নির্দিষ্ট হচ্ছে অর্জিত। সহজাত বলতে যেটা অন অ্যান এভারেজ মানে এমনিতেই মানে আমরা কি বলবো বাই বর্ন আমরা পাই। আর অর্জিত যেটা এটা হচ্ছে আমরা যদি সেই ধরনের খাবার খাদ্য খাই যেটার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি আ বৃদ্ধি পাবে। আ ওই ধরনের খাবার খেয়ে যদি আমরা ইমিউনিটিকে বৃদ্ধি করি সেটাই হচ্ছে অর্জিত বা নির্দিষ্ট। আর এই নির্দিষ্ট বা অর্জিতটাই হচ্ছে মেডিসিন হিসেবে অনেক সময় কোনো পেশেন্টকে দিতে হয়। এই কারণে যখন দেখা গেছে যে একজন পেশেন্টের মানে এই ইমিউনিটি উইক হয়ে গেছে, তখন তার ইমিউনিটিটাকে বাড়ানো দরকার। তখন হয়তো ওই সাপ্লিমেন্ট হিসেবে মেডিসিন তাকে দেওয়া হয় যাতে তার ইমিউনিটা বৃদ্ধি পায়। এই ওইটার কারণে হচ্ছে ওই যে নির্দিষ্ট বা অর্জিত ইমিউনিটি আ তখন অর্জন করে। তো অনির্দিষ্ট বা যেটা সহজাত বা বাইবর্ন যেটা এটা আবার ৪ ধরনের হয়। একটা হচ্ছে জিনগত, আরেকটা হচ্ছে যান্ত্রিক, আ একটা হচ্ছে হিউমোরাল, আরেকটা হচ্ছে কোষীয়। এই ৪ ধরনের হয়ে থাকে অনির্দিষ্ট আ যেটা বাইবর্ন। আর যেটা নির্দিষ্ট এটা ২ ধরনের হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ। আমি কিন্তু আস্তে, আস্তে আল্টিমেটলি মানে ভ্যাকসিন বা টিকার দিকে যাচ্ছি। প্রত্যক্ষ ইমিউনিটি যেটা এটা হচ্ছে প্রাকৃতিক মানে সংক্রমণ পরবর্তী প্রতিরোধ্যতা। অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়ছে অলরেডি। তারপর আমি তাকে আ মানে ওই ডিজিজ থেকে প্রতিরোধ করার ব্যবস্থা করলাম। সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক। আর যেটা কৃত্রিম সেটা হচ্ছে ভ্যাকসিন বা টিকা। অর্থাৎ এটা আমি আগেই দিয়ে দিলাম বডিতে আ এবং ওটার কাজ কি? ওটার কাজ হচ্ছে যে ওই জীবাণু যদি আক্রমণ করতে চায় তখন সে তাকে বাধা দিবে বা ওই মানুষটা আক্রান্ত হবে না। আর পরোক্ষ প্রতিরোধ্যতাও ২ ধরনের। যেটা প্রাকৃতিক এটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে প্রাপ্ত। প্লাসেন্টা কোথায় থাকে? প্লাসেন্টা হচ্ছে মায়ের গর্ভে থাকে। ওই যে যখন শিশু গর্ভে থাকে তখন প্লাসেন্টার মধ্যে থাকে শিশু। ওই প্লাসেন্টার মাধ্যমে পায় কারণ প্লাসেন্টার মধ্যে থাকে কেন শিশু? নিরাপদে থাকার জন্য এবং ওখানে থেকে কিন্তু শিশুর যে খাদ্য গ্রহণ বা তার যে আ কি বলবো যে আ বর্জন এগুলা সবকিছু কিন্তু প্লাসেন্টার মধ্যে থেকেই হয়। মায়ের মানে কাছ থেকেই পায় শিশুরা। তো এটা হচ্ছে পরোক্ষ প্রতিরোধ্যতা বা প্রিভেন্টিভ হিসেবে এই যে প্রাকৃতিক যেটা এটা হচ্ছে প্লাজেন্টার মাধ্যমে পায়। আর যেটা কৃত্রিম এটা হচ্ছে অ্যান্টিবডি থেরাপি। অ্যান্টিবডি থেরাপি মিনস হচ্ছে অনেকটা টিকার মতোই কিন্তু জাস্ট এটা হচ্ছে আ থেরাপি। টিকাটা হচ্ছে অনেকটা পার্মানেন্ট টিকার বৈশিষ্ট্য আছে আমি এটা বলব একটু পরে। এটা পার্মানেন্ট হয়। আর থেরাপি যেটা এটা টেম্পোরারি হয়। যে সাময়িকভাবে আ তাকে আ বাধা দিল। আ কিন্তু এটা লং টার্ম এর জন্য না। তাহলে আমরা দেখলাম যে এই যে টিকা নিয়ে আলোচনা করব। টিকাটা হচ্ছে প্রত্যক্ষ প্রতিরোধ্যতা যে ২ টা ধরন তার মধ্যে এটা একটা যেটা কৃত্রিম। এখন ২ টা টার্ম আমরা একটু জানি অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে এমন এক ধরনের পদার্থ যা দেহে প্রবেশ করলে দেহের প্রতিরোধ ব্যবস্থা উত্তেজিত হয় এবং যার ফলে দেহে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। আমি এখানে ছবি দেখিয়েছি ২ টা এই যে বাম দিকে অ্যান্টিজেন এবং ইমিউনোলজি। ইমিউনোলজি মানে ওই যে ইমিউনিটির আ যে সাবজেক্ট সেটা হচ্ছে ইমিউনোলজি। তো এখানে অ্যান্টিজেন হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা আসলে আমাদের দেহের যে প্রতিরোধ ব্যবস্থা এটাকে উত্তেজিত করে। মানে হচ্ছে আরো শক্তিশালী করে তোলে। সেটাই হচ্ছে অ্যান্টিজেন। তার মানে আমরা যদি কাউকে ভ্যাকসিন দেই তাহলে ওই ভ্যাকসিন মূলত হচ্ছে আসলে অ্যা অ্যান্টিজেন প্রবেশ করায় দেওয়া। তার যে প্রতিরোধ ক্ষমতাটাকে আরো বাড়ায় দেওয়া। আর অ্যান্টিবডি কি বিশেষ ধরনের গ্লোবিউলিন যা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে গড়ে ওঠে। আর
এটা হচ্ছে অ্যান্টিবডি। মানে হচ্ছে যেটা অ্যান্টিজেনের বিরুদ্ধে আ ওই গ্লোবিউলিন নামক আ একটা পদার্থ যেটা নাকি অ্যান্টিজেনের বিরুদ্ধে গড়ে ওঠে। তো ইমিউন রেসপন্স বা প্রতিরোধতার প্রতিক্রিয়া কি? দেহে অ্যান্টিজেন প্রবেশের ফলে দেহের প্রতিরোধতা তন্ত্রের যে প্রতিক্রিয়া হয় তাকে প্রতিরোধতার প্রতিক্রিয়া বলে। এটা যদি আমি একটু সহজ করে বলি, যেমন অ্যালোপ্যাথিতে যখন কোনো ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনের কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা যায় সাময়িকভাবে। সেটা কি অনেকের জ্বর হয়, অনেকের ব্যথা হয়। মানে কোনো ধরনের একটা প্রতিক্রিয়া দেখা দেয়। এটাই হচ্ছে ইমিউন রেসপন্স। অর্থাৎ তার শরীরে যে এই অ্যান্টিজেনটা প্রবেশ করানো হলো, আ এটা মানে বডিতে যে প্রতিরোধ্যতা তৈরি করতেছে বা প্রতিরোধক তন্ত্রের যে প্রতিক্রিয়া হলো, এটা বোঝা যায় হচ্ছে ওই রেসপন্স এর মাধ্যমে। এখন আমরা দেখি যে ইমিউনাইজেশন বা টিকা দান, এটা আসলে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে দেহে রোগ প্রতিরোধের উদ্দেশ্যে অ্যান্টিবডি তৈরির লক্ষ্যে দেহের মধ্যে রোগ প্রতিরোধমূলক বস্তু প্রবেশ করানো হয়। সিম্পল। যে আমরা এমন কোনো বস্তু যদি বডিতে প্রবেশ করা দিতে পারি, যেটার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। আ সেটাই হচ্ছে আসলে টিকা বা ইমিউনাইজেশন বা ভ্যাকসিন। তো এখানে আমি ২ টা ছবি দেখিয়েছি। অনেকেরই প্রশ্ন হতে পারে যে হোমিওপ্যাথিতে আবার টিকা কি? টিকা তো সব হচ্ছে অ্যালোপ্যাথিতে। না, হোমিওপ্যাথিতে কিছু মানে মেডিসিন আছে যেগুলা টিকা হিসেবে কাজ করানো যায়। আমি একটু পরে আসতেছি। মানে যেগুলা টিকার মতো বডিতে ওই যে মানে অ্যান্টিজেন এর মতো আচরণ করবে। এরকম কিন্তু মেডিসিন কিছু আছে। এই যে আমার একটা ছবি এখানে আছে। যেমন BCG ভ্যাকসিন 10M, এই যে হোমিওপ্যাথিক ডিলিউশন। এটা তো হোমিওপ্যাথিক ডিলিউশন। এখন ওই যে BCG টিকা যেমন অ্যালোপ্যাথিতে আছে, তার মানে কি এটা এভাবেই প্রস্তুত করা হয়েছে যে যেটা হচ্ছে ওই যে BCG র জন্য কাজ করবে ভ্যাকসিন হিসেবে। তারপরে এই যে হোমিও পাইলেক্সিস, এটা হচ্ছে ভ্যাকসিন অল্টারনেটিভ। ভ্যাকসিন অল্টারনেটিভ বলতে হচ্ছে অ্যালোপ্যাথি ভ্যাকসিনের অল্টারনেটিভ আরকি। এই যে এখানে দেখাও যাচ্ছে গ্লোবিউলস। তো এখন বিষয় হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলা কি বিদঘুটে টাইপের কথাবার্তা। যে হোমিওপ্যাথি আবার এগুলা কি ভ্যাকসিন বলতেছে। আমি ১ম এই বলছি যে কিছু মেডিসিন আছে যেগুলাকে আমরা ভ্যাকসিনের মতো ইউজ করতে পারি। এখন কিভাবে ইউজ করতে পারি সেটার জন্য হচ্ছে ভ্যাকসিনোলজি এবং আ ওই যে আ ভাইরোলজি বা ভ্যাকসিন তো আমরা কোনো ভাইরাস জনিত ডিজিজ এর এগেইনস্ট এ দিব। ভাইরোলজি এবং ভ্যাকসিনোলজির উপর তাহলে পড়াশোনা করতে হবে। মানে ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করা যায় এবং হোমিওপ্যাথিতে যেমন আমরা আ মেডিসিনের শক্তিকরণ বিভিন্ন পদ্ধতি আছে, মাত্রার বিভিন্ন পদ্ধতি আছে, মানে ডিলিউশন এর বিভিন্ন পদ্ধতি আছে, ওগুলা যেমন শেখার বিষয় আছে, ঠিক আমরা যদি মেডিসিনকে ভ্যাকসিন হিসেবে ইউজ করতে যাই, তাহলে সেগুলোরও মেকানিজম আছে। তাহলে ওই যে ভ্যাকসিনোলজি নিয়ে পড়তে হবে, ওই সাবজেক্ট পড়তে হবে। তো এখানে যেমন আমি কিছু ধারণা দিচ্ছি যেগুলো কমনলি মানে এমন কোনো কথা নাই যে, না এগুলো অ্যালোপ্যাথিতেই হবে, হোমিওপ্যাথিতে হবে না। এমন কোনো কথা নাই। এই যে যেসব রোগের টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়, যেমন সাধারণ রোগের মধ্যে ইপিআই আ যেগুলা আ ইপিআই বলতে এক কথায় এই ৭ টা ডিজিজের টিকাকে ইপিআই মানে টিকা হিসেবে কাউন্ট করা হয়। যেমন ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, যক্ষ্মা, হাম, পোলিও, মাইলাইটিস আর হচ্ছে হেপাটাইটিস বি। এগুলো যেমন আমাদের দেশে সরকার হচ্ছে অ্যালোপ্যাথি যে আ ইপিআই এর মাধ্যমে হচ্ছে এই ৭ টা ডিজিজ টিকা ওই যে ছোটবেলা থেকেই সরকারিভাবে দেওয়া হয়। আ আর অন্যান্য টিকার মধ্যে আছে মানে যেগুলা ইপিআই এর আওতাভুক্ত না আরকি। এগুলো হচ্ছে পার্সোনালি কেউ নিতে চাইলে নিতে পারে। যেমন কলেরা, ইয়েলো ফিভার, প্লেগ, হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি ও আছে, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, রেবিস, মাম্পস, রুবেলা, সুইন ফ্লু। এগুলার টিকা হচ্ছে আর সরকারিভাবে দেওয়া হয় না। এগুলো পার্সোনালি কেউ চাইলে নিতে পারে। তো এগুলা আ এস এ ডক্টর আ মানে জানা দরকার যে আসলে টিকা আ হোক না অ্যালোপ্যাথিতে ব্যবস্থা আছে যে কি আ মানে রোগের টিকার ব্যবস্থা আছে সেটা যে ডক্টর জানা দরকার। এবং এজন্য জানা দরকার এখন আপনি যদি ওই সমস্ত আ মানে রোগের জীবাণুগুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন স্টাডি করে আ অথবা ভ্যাকসিনোলজি সাবজেক্ট পড়ে যদি আপনি ভ্যাকসিনের মেকানিজম জানতে পারেন, তাহলে আপনি রিসার্চ করে দেখা গেল যে আপনার এই যে হোমিওপ্যাথি যে মেডিসিন গুলো আমাদের এভেইলেবল আছে, এখান থেকে
মানে এই সমস্ত রোগের যে মেডিসিন গুলো আছে ওই মেডিসিন গুলা থেকেই আপনি কিন্তু ভ্যাকসিন প্রিপেয়ার করতে পারবেন। এখন আমি দিলাম এই যে টিকা প্রস্তুতির উৎস। মানে টিকা কিসের থেকে তৈরি করা হয়? এটার আ মূলত হচ্ছে যেমন জীবিত রূপান্তরিত জীবাণু। অর্থাৎ যে জীবাণু দিয়ে যে রোগটা হচ্ছে ওই জীবিত জীবাণুকে রূপান্তর করে মডিফাই করে ওই মানে জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য টিকা প্রস্তুত করা হয়। আবার মৃত জীবাণু থেকেও করা হয়। কোষের অংশ বিশেষ নিয়েও করা হয়। মানে দেখা গেল যেই জীবাণু আ রোগের জন্য করা হচ্ছে, ওই তার ওই জীবাণুর যে কোষ, ওই কোষের একটা পার্ট নিয়ে টিকা করা যেতে পারে। টক্সয়েড থেকে করা হয়। মানে হচ্ছে বিষাক্ত পদার্থ থেকে করা যায়। মিশ্রণ মানে কম্বিনেশন কোনো আ মানে পদার্থ দিয়েও করা যেতে পারে। আ উপাংশ মানে একদম ক্ষুদ্র মানে ডিজিজের যে জীবাণু আছে তার ক্ষুদ্র অংশ নিয়েও করা যেতে পারে। পুনঃসংযোজিত কিংবা দেখা গেল যে জীবাণু দিয়ে ডিজিজটা হচ্ছে ওই জীবাণুর সাথে আরো কিছু যুক্ত করেও ভ্যাকসিন করা যেতে পারে। তার মানে এই ৭ টা উপায়ে বা সোর্স হচ্ছে ভ্যাকসিন প্রস্তুতির সোর্স, উৎস। তো একটা কার্যকর ভ্যাকসিনের বৈশিষ্ট্য কি হবে? আমরা কখন বলব যে হ্যাঁ, এটা হচ্ছে আসলে একটা কার্যকর ভ্যাকসিন বা স্ট্যান্ডার্ড ভ্যাকসিন? এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। নিরাপত্তা দিতে হবে। ভ্যাকসিন দ্বারা কোনো রোগ সৃষ্টি হতে পারবে না। যদি এমন হয় যে আপনি ভ্যাকসিন দিলেন, হ্যাঁ, ওই রোগ দিয়ে আক্রান্ত হচ্ছে না। কিন্তু ওই ৫ বছর পরে বা ৪ বছর পরে মানে ওই ভ্যাকসিনের কারণে নতুন কোনো একটা দুরারোগ্য রোগ সৃষ্টি হয়ে বসে আছে। তাইলে কিন্তু আপনার এটা ভ্যাকসিন হবে না। সেটা হোক অ্যালোপ্যাথি ভ্যাকসিন, হোক হোমিওপ্যাথি ভ্যাকসিন। মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য থাকতে হবে। প্রতিরোধ জীবাণুর উপস্থিতি থাকলে প্রতিরোধ করতে হবে। যদি দেখা গেল যে জীবাণু আছে কিন্তু প্রতিরোধ করতে পারে না, তাহলে তো ভ্যাকসিনই হবে না। দীর্ঘস্থায়ী প্রতিরোধ। আরেকটা হচ্ছে প্রতিরোধ দীর্ঘস্থায়ী হতে হবে। যদি এমন হয় যে আপনি ভ্যাকসিন দিলেন, আ দেখা গেল এটা ১ মাস কাজ করলো, তারপর আর কাজ করে না। তাহলে এটা কিন্তু হবে না। এখন প্রশ্ন হলো এই যে কোভিড ভ্যাকসিন আসছে, অ্যা আমরা কিন্তু অলরেডি বুস্টার ডোজ পর্যন্ত ৩ টা ডোজ দিছি। তাহলে কেন? বা এটা কি সারা জীবনের জন্য কার্যকর? না। আসলে এই যে কোভিড এর যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, এটা পার্মানেন্ট ভ্যাকসিন না। কারণ যদি এমনই হতো তাহলে ওই যে ৪ নাম্বার ডোজও কিন্তু অলরেডি আসছে। ৪ নাম্বার ডোজ আবার কেন আসলো? কিংবা এটা সারা জীবনের জন্য কিন্তু কার্যকর থাকবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সারা জীবনের কার্যকর এরকম ভ্যাকসিন আছে? আছে। ছোটবেলায় তো আমরা দিছি না? ওই যে ইপিআর এর আন্ডারে যে সমস্ত টিকাগুলো দিছি, এগুলোকে আবার এখন বড়বেলা আবার দিব? দিব না। ওগুলো কিন্তু সারা জীবনের জন্য। ওগুলো হচ্ছে পারফেক্ট ভ্যাকসিন। আর এই যে কোভিড ভ্যাকসিন-ট্যাকসিন এগুলো টেম্পোরারি ভ্যাকসিন। এই যে সরকারিভাবে আসছে, এগুলা ভ্যাকসিনের এই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এই যে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নাই। ব্যয়, তৈরি ও সরবরাহ ব্যয় হাতের নাগালে হতে হবে। এমন এক ভ্যাকসিন তৈরি করলেন যে যেটা মানুষ কিনতেই পারবে না। তো তাহলে আপনি তৈরি করলেন কার জন্য? যদি কিনতেই না পারে বা দিতেই না পারে তাহলে তো আপনি মেজরিটিকে মানে আপনি স্বাস্থ্য রক্ষা করতে পারলেন না। কাজেই ওই ভ্যাকসিনের এই বৈশিষ্ট্য থাকতে হবে যাতে এটার ব্যয় কম হয় এবং স্বাস্থ্যসেবায় কাজে লাগে। ব্যবহার সহজে দেহের মধ্যে প্রবেশ করানো যায় এরকম ভ্যাকসিন হতে হবে এবং কোনরূপ পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। যদি আপনি ভ্যাকসিন এমন ভ্যাকসিন বানালেন যে এটা দেহে প্রবেশ করানো মানে হচ্ছে বিপজ্জনক হয়ে গেছে, তাহলেও এটা হবে না। তাহলে এগুলো হচ্ছে কার্যকর ভ্যাকসিনের বৈশিষ্ট্য। তো এখন আমরা হোমিওপ্যাথিক টিকা পদ্ধতি সম্পর্কে একটু বলি। কিছু রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধকে টিকা বা ভ্যাকসিন একটু আগে আমি যে কথাটা বললাম যে টিকা বা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা যায়। তবে সেক্ষেত্রে এই যে প্রিভেন্টিভ মেডিসিন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। প্রিভেন্টিভ মেডিসিন কোনগুলা এবং ভ্যাকসিনোলজি বা টিকাবিদ্যায় আপনাকে যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। তো যদি প্রশ্ন করেন আমাকে যে এগুলা কোত্থেকে আবার পড়বো? এগুলা সাবজেক্ট আছে এবং হায়ার স্টাডি করলে এই সাবজেক্ট গুলো আপনাকে আ পড়ে সেই নলেজ যদি আপনি আ অর্জন করতে পারেন তাহলে পারবেন না কেন? অবশ্যই পারবেন। মানে আমাদের হোমিওপ্যাথিতে যে মেডিসিন গুলো আছে, তার মধ্যেই তো প্রিভেন্টিভ মেডিসিন আছে। তাহলে ওই প্রিভেন্টিভ মেডিসিন গুলাকে কিভাবে আপনি ভ্যাকসিন হিসেবে ইউজ করবেন বা ওগুলাকে ভ্যাকসিনে মডিফাই করবেন, আ সেই মেকানিজম যদি আপনি ওই যে ভ্যাকসিনোলজি সাবজেক্ট বা প্রিভেন্টিভ মেডিসিন সাবজেক্ট থেকে অর্জন করতে পারেন, তাহলে আপনিও পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ভ্যাকসিন নিয়ে কথাবার্তা এবং এখানে আজকের যে টপিক গুলো আমি শেষ করলাম। কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। কোন প্রশ্ন আছে? হ্যালো?
স্যার কোনো প্রশ্ন? স্যার বলেন। ক্লাসগুলো কি রেকর্ডেড? মানে হ্যাঁ, পরবর্তীতে স্যার পাবো? রেকর্ডেড। পুরা ক্লাস রেকর্ড হচ্ছে। জি স্যার, স্যার অনেকগুলো ক্লাস পাইনি তো, মানে শুরুতে জয়েন করিনি সেজন্য বললাম। এখন আজকের যে ক্লাস, এই ক্লাসের উপরে কোনো প্রশ্ন আছে কিনা? মানে আমি যতক্ষণ বিভিন্ন কিছু নিয়ে বললাম, এখানে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, স্যার শেষের দিকে জয়েন করেছি তো স্যার, এজন্য বলতে পারছি না। তবে যতটুকু বলেছেন স্যার বুঝতে পেরেছি। মানে কোনো সমস্যা হয় নাই বুঝতে, তাই তো? জি স্যার। ঠিক আছে। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।